3 দিনের মধ্যে আমার ওই মেয়েটাকে চাই। কিভাবে আনবি, কোত্থেকে আনবি তা আমি জানি না, তবে যদি ওই মেয়ে না আসে তবে তোদের লাশ যাবে কবরে, এটা মাথায় রাখিস। নির্ভার একটু থেমে রক্তচক্ষু নিয়ে সবার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, আই ওয়ান্ট হার ইন 3 days, আদারওয়াইজ আই উইল কিল এভরিওয়ান অফ ইউ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? রাতের ডিনার সেরে শুভ্র বেশিক্ষণ থাকলো না। ইকবাল এহসান আর রাবেয়া এহসানের সাথে কিছুক্ষণ কথা বলে সে বিদায় নিল। ইকবাল এহসান তাকে থেকে যাওয়ার জন্য বেশ জোরাজুরি করছিলেন, কিন্তু শুভ্র তার সেই চিরচেনা গাম্ভীর্য নিয়ে জানালো তার জরুরি কাজ আছে। হৃদি দূর থেকে দেখলো শুভ্র একবারের জন্য তার দিকে ফিরে তাকালো না। মনটা এক নিমিষে বিষণ্ণতায় ভরে গেল ওর। নিজের রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো সে। মানুষটা কি কখনোই তাকে বুঝবে না? একরাশ হতাশা নিয়ে বিছানায় গা এলিয়ে দিতেই কখন যে ঘুমের রাজ্যে তলিয়ে গেল টেরও পেল না। পরের দিন সকালে হৃদির ঘুম ভাঙলো পাখির কিচিরমিচির আর জানালার ফাঁক দিয়ে আসা কড়া রোদে। চোখ কসলাতে কসলাতে আড়মোড়া ভেঙে ফ্রেশ হয়ে নিল সে। মেজাজটা আজ বেশ ফুরফুরে। গুনগুন করে গান গাইতে গাইতে সিঁড়ি দিয়ে নিচে নামছিল হৃদি, কিন্তু ড্রয়িং রুমে তাকাতেই তার পা দুটো যেন মেঝেতে গেঁথে গেল। সে দেখল ড্রয়িং রুমে রীতিমতো মেলা বসেছে। তার বাবা মায়ের সাথে গম্ভীর মুখে বসে আছে মামা সোহান চৌধুরী আর মামি সাহেরা চৌধুরী, আর তাদের পাশেই চঞ্চল ভঙ্গিতে বসে আছে শুভ্রা। শুভ্রা হৃদিকে দেখা মাত্রই একগাল হেসে দৌড়ে এলো। কি রে মহারানী, তোর কি এখন ঘুম ভাঙলো? সূর্য তো মাথার উপরে উঠে গেছে। হৃদি বিস্ময় নিয়ে ড্রয়িং রুমের দিকে ইশারা করে বলল, তোরা তোরা কখন এলি? সকাল সকালে চলে এসেছি, অনেক বড় সারপ্রাইজ আছে তোর জন্য। ঠিক তখনই সোহান চৌধুরী বেশ ভারী কি গলায় হৃদিকে ডাক দিলেন। রিদিমা, এদিকে আয় তো। হৃদি একটু ঘাবড়ে গেল। সবার মুখ কেন জানি আজ অন্যরকম লাগছে। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে সোহান চৌধুরীর সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে বলল, আসসালামু আলাইকুম মামা। সোহান চৌধুরী স্নেহের হাসিতে বললেন, ওয়ালাইকুম আসসালাম। হাই মা, আমার পাশে এসে বস। হৃদি গুটি গুটি পায়ে গিয়ে সোহান চৌধুরীর পাশের সোফায় বসলো। সোহান চৌধুরী পরম মমতায় হৃদির মাথায় হাত বুলিয়ে দিলেন। সারা ড্রয়িং রুমে তখন পিনপতন নীরবতা। সবার উৎসুক চোখের সামনে তিনি হঠাৎ হৃদির চোখের দিকে তাকিয়ে নরম গলায় প্রশ্ন করলেন, আমার মেয়ে হবি? সোহান চৌধুরীর রহস্যময় কথার মাথা মুন্ডু কিছুই হৃদি বুঝলো না। সে ফ্যাল করে তাকিয়ে থেকে বলল, কি বলছো মামা? আমি তো তোমারই মেয়ে। ছোটবেলা থেকেই তো তোমার মেয়ে হয়েই বড় হয়েছি। সোহান চৌধুরী মৃদু হাসলেন। সেই হাসিতে গভীর কোনো সংকল্প লুকিয়েছিল। তিনি মাথা নেড়ে বললেন, না রে মা, আমি সেই মেয়ে হওয়ার কথা বলিনি। আমি তোকে একেবারে পাকাপাকিভাবে আমাদের বাড়ির মেয়ে করে নিতে চাইছি। সোহান চৌধুরীর এই ঘোরালো কথা শুধু হৃদি নয়, ওর বাবা ইকবাল এহসানও ঠিক ধরতে পারলেন না। তিনি ভ্রু কুঁচকে অবাক হয়ে বললেন, ভাই সাহেব, আপনি কি বলতে চাইছেন? আমি ঠিক বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলবেন কি? সোহান চৌধুরী এবার হৃদির মাথায় স্নেহের হাত রেখে সরাসরি ইকবাল এহসানের চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, তোমার যদি কোনো আপত্তি না থাকে তবে আমি আমার ছেলে শুভ্রের সাথে রিদিমার বিয়ে দিতে চাই। মুহূর্তের জন্য পুরো ড্রয়িং রুমে যেন একটা বিদ্যুৎ খেলে গেল। হৃদি অবাক হয়ে সোহান চৌধুরীর দিকে তাকালো। ঠিক একইভাবে পাথরের মতো জমে গেলেন ইকবাল এহসান। সোহান চৌধুরী আবারও পরিষ্কার গলায় ইকবাল এহসানের উদ্দেশ্যে বললেন, অনেক ভেবে দেখলাম ইকবাল, নিজেদের মধ্যে এমন গুণবতী আর আপন মেয়ে থাকতে কেন বাইরে যাব। তাই তোমার বোন আর আমি ঠিক করেছি রীতির সাথে শুভ্রের বিয়ে দেব। এতে কি তোমার কোন আপত্তি আছে? ইকবাল এহসান যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। খুশিতে আর বিস্ময়ে তিনি কি বলবে ভেবে পাচ্ছিলেন না। ঠিক তখনই মাঝখান থেকে ইমন ফোড়ন কেটে বলে উঠল, রাজি হবে না মানে? 100% রাজি হবে, কারণ আমার আপু তো শুভ্র ভাইকে সেই কবে থেকে ভালোবাসে। যাকে ভালোবাসে তাকে পেতে আবার সমস্যা কে? মুহূর্তের জন্য ড্রয়িং রুমে সব কটা চোখ ইমনের উপরে গিয়ে স্থির হলো। হৃদির লজ্জায় আর ভয়ে যেন মাটির সাথে মিশে যাচ্ছে। তার মনে হচ্ছে কেউ যেন ওর পায়ের তলা থেকে মাটি সরিয়ে নিচ্ছে। ইকবাল এহসান ইমনের কথা শুনে থতমত খেয়ে বললেন, কি বলছিস এসব? ইমন দমবার পাত্র নয়। সে আরো উৎসাহ নিয়ে বলল,
আরে হ্যাঁ আপু, তোমার এই একমাত্র আদরের মেয়ে তো শুভ্রব্রুকে আগে থেকেই ভালোবেসে এসেছে। বিশ্বাস না হলে আপুকে জিজ্ঞেস করো। হৃদি পাগলের মতো না সূচক মাথা নাড়তে যাবে তার আগে ইকবালে হোসেন গম্ভীর অথচ নরম গলায় হৃদির দিকে তাকিয়ে বললেন, রিদি, আমি জানি তুই কখনো মিথ্যা বলিস না, এমনকি আমার কাছে কোনো কিছু কখনো বানিয়ে বলিস না। ইমন যা বলছে তা যদি সত্যি হয় তবে নির্দ্বিধায় বল মা, কোনো সমস্যা নেই। হৃদি মাথা নিচু করে ফেলল। তার হাত দুটো থরথর করে কাঁপছে, বুকের ভেতরটা যেন ড্রাম পেটাচ্ছে। ঠিক এই চরম সংকটের মুহূর্তে শুভ্রা হৃদির একদম গা ঘেঁষে কানে কানে ফিসফিস করে বলল, কি রে, সাহস করে বলেই দে, ভালোবাসার মানুষটাকে এভাবে হাতের নাগালে পেতে যাচ্ছিস। এই সুযোগ হাতছাড়া করিস না, এরকম সুযোগ জীবনে বারবার আসে না রে। শুভ্রার কথাগুলো হৃদির কানে যেন মন্ত্রের মতো কাজ করল। তার ভেতরের হঠাৎ এক অদ্ভুত জেদ আর সাহস চেপে বসল। যে মানুষটার জন্য সে বছরের পর বছর মনে মনে কেঁদেছে, আজ তাকে পাওয়ার রাস্তা এতটা পরিষ্কার। হৃদি এক মুহূর্ত আর দ্বিধা করল না। বুক ভরা সাহস নিয়ে মাথা তুলে সরাসরি ইকবাল এহসানের দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বলল, জি আপু, আমি আমি ভালোবাসি শুভ্র ভাইকে। কথাটা বলেই হৃদি লজ্জায় আর এক মুহূর্ত সেখানে থাকতে পারল না। এক দৌড়ে নিজের রুমে চলে গেল। ড্রয়িং রুমে তখন হাসির রোল পড়ল। ইকবাল হোসেন হাসতে হাসতে সোহান চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, ভাই সাহেব, যেখানে আমার মেয়ে আগে থেকে আপনার বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখেছে, সেখানে আমি কিভাবে না বলি। তাছাড়া শুভ্রের মতো এমন হীরার জহরত ছেলে জামাই হিসেবে পেতে ভাগ্য লাগে। আমি এই প্রস্তাবে ভীষণ খুশি। দেখতে দেখতে শুভ্র আর হৃদির বিয়ে হয়ে গেল। রাত তখন গভীর। হৃদি লাল টকটকে বেনারসি শাড়ি পরে ফুলসজ্জার খাটে জড়সড় হয়ে বসে আছে। এটা শুভ্রের রুম। চারিদিকে রজনীগন্ধার তীব্র ঘ্রাণ, কিন্তু হৃদির সারা শরীর থরথর করে কাঁপছে। শুভ্র তাকে পছন্দ করে না, এটা জেনেও সে জেদ করে বিয়েটা করলো। শুভ্র কি তাকে আদৌ মেনে নিবে? ভাবতে হৃদির কলিজা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। হঠাৎ দরজা খোলার শব্দ হলো। হৃদি ভয়ে চোখ তুলে তাকিয়ে দেখলো শুভ্র ভেতরে ঢুকছে। পরনে বিয়ের জমকালো শেরওয়ানি, চুলগুলো কিছুটা আলুথালু। শুভ্রকে দেখেই হৃদি দ্রুত চোখ নামিয়ে নিল। সে ভাবলো এই বুঝি শুভ্র তেড়ে এসে ওর গালে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় বসিয়ে বলবে, তোর সাহস কি করে হয় আমাকে বিয়ে করার? কিন্তু হৃদিকে ভুল প্রমাণ করে দিয়ে শুভ্র একদম শান্ত ভঙ্গিতে হৃদির পাশে খাটে বসলো। তারপর খুব ধীর গলায় বলল, ভয় পাচ্ছিস আমাকে? শুভ্রের এমন কোমল কণ্ঠ শুনে হৃদির কলিজা ছ্যাদ করে উঠল। সে একটু সরে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, না না না, ভয় পাবো কেন আপনাকে? আপনি কি ভূত নাকি যে ভয় পাবো? শুভ্র এবার হৃদির চোখের দিকে তাকিয়ে এক বিচিত্র হাসি হাসলো। তারপর নিচু স্বরে বলল, ও, ভয় না পেলে তো আরো ভালো। তাহলে আমি আরো খুশি মনে বাসর করতে পারবো। শুভ্রের মুখে এমন কথা শুনে হৃদি যেন আকাশ থেকে পড়ল। সে তোতলামি করে বলল, মানে কি বলছেন আপনি? বাসর করবেন মানে? শুভ্র এবার হৃদির একদম গা ঘেঁষে বসলো। ওর শরীরের তপ্ত নিঃশ্বাস হৃদির ঘাড়ে লাগছে। শুভ্র হৃদির কানের কাছে ফিসফিস করে বলল, বাসর মানে বুঝিস না? এই যে আমার রুমে লাল শাড়ি পরে বসে আছিস, এই রাতটাই তো বাসর রাত। আজ তোকে অনেক আদর দেব, অনেক সোহাগ দেব। হৃদি এবার ভয়ে খাট থেকে পেছাতে পেছাতে একবারে কোনায় চলে গেল। দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দিয়ে সে কাঁপা কাঁপা গলায় বলল, শুভ্র ভাই, এসব না করলে কি হয়? শুভ্র এবার হৃদির দিকে আরো এগোতে এগোতে বলল, তা কিভাবে হয় জান? এই রাতটা নিয়ে আমার কত স্বপ্ন, বউকে আদরে আদরে ভরিয়ে দেব। এখন তুই যখন আমার বউ, তখন তোকেই আজ সারা রাত মন ভরে আদর করব। কথাটা বলেই শুভ্র ঝড়ের বেগে হৃদির কাঁধ দুটো খপ করে ধরে ফেলল। হৃদি এবার প্রায় কেঁদেই দিল। শুভ্র ভাই প্লিজ ছেড়ে দিন, আমার খুব ভয় করছে। কিন্তু শুভ্র আজ যেন কোনো কথাই শুনবে না। সে হৃদির কথাকে পাত্তা না দিয়ে এক ঝটকায় ওকে কাঁধ ধরে শুয়ে দিয়ে ঝাঁপিয়ে পড়ল হৃদির উপর। হৃদি আতঙ্কে আর ভয়ে গগন বিদারী এক চিৎকার দিল। আ এক ঝটকায় ধরফড়িয়ে উঠল হৃদি। বুকটা কামার শালের হাপড়ের মতো ওঠানামা করছে। কপাল বেয়ে ঘাম ঝরছে দরদর করে।
সে বড় বড় শ্বাস নিতে নিতে চারিদিকে তাকালো। জানালার পর্দা জিরে সকালের এক চিলতে রোদ এসে পড়ছে ওর বিছানায়। বাইরে পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। হৃদি হতভম্ব হয়ে কয়েক সেকেন্ড নিস্তব্ধ হয়ে বসে রইল। চারপাশটা ভালো করে পর্যবেক্ষণ করে দেখলো সে তার নিজের রুমেই আছে। অর্থাৎ এতক্ষণ যা হলো, সেই বিয়ে, সেই ভয়ঙ্কর বাসর রাত, সবই ছিল একটা দুঃস্বপ্ন। কোনো বাস্তব ভিত্তি নেই এর। ভাবতেই হৃদি একটা দীর্ঘশ্বাস ফেল। হাত দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে নিজের মনেই বিড়বিড় করে বলল, কি ভয়ঙ্কর স্বপ্ন! এই শুভ্র ভাই তো স্বপ্নেও আমাকে শান্তিতে থাকতে দেবে না। ঠিক তখনই হৃদির ফোনটা কর্কশ শব্দে ভেজে উঠল। হৃদি ধরফর করে ফোনটা হাতে নিয়ে দেখলো শুভ্রা কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে শুভ্রার ঝাঁঝালো গলা ভেসে এলো। কি রে, এখনো আসিস না কেন? কলেজে কি আজ আসবি না নাকি? শুভ্রার কথা শুনে হৃদি ফোনের স্ক্রিনের সময়ের দিকে তাকালো। 9টা 48 বেজে গেছে। হৃদির চোখ তো চড়ক গাছ। কখন যে বেলা এত গড়িয়ে গেল সে টেরই পায়নি। কাল রাতের ওই বিটকেলের স্বপ্নের চক্করে পড়ে সব উল্টাপাল্টা হয়ে গেছে। সে তাড়াহুড়া করে শুভ্রাকে বলল, আমি 10 মিনিটের মধ্যে আসছি, তুই দাঁড়া। বলেই ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। কোনো মতে নাকে মুখে পানি দিয়ে দ্রুত রেডি হয়ে না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল সে। পেছন থেকে রাবেয়া এহসান অনেকক্ষণ ডাকলেন নাস্তা করার জন্য, কিন্তু হৃদি যেন তখন হাওয়ার বেগে ছুটছে। কিছুই কানে গেল না তার। হৃদি যখন হন্তদন্ত হয়ে কলেজে পৌঁছালো তখন সে পুরো ঘেমিনি একাকার। সোজা নিজের ক্লাসের দরজার সামনে এসেই সে পাথরের মতো থমকে গেল। ক্লাসের ভেতরে শুভ্র সামনের দিকে তাকিয়ে অত্যন্ত গম্ভীর মুখে লেকচার দিচ্ছে। শুভ্রকে সামনাসামনি দেখা মাত্রই হৃদির সেই রাতের স্বপ্নের কথা হুবহুব মনে পড়ে গেল। সেই লাল শাড়ি, শুভ্রের সেই বাসর রাতের কথা, আর সেই ঝাঁপিয়ে পড়া। হৃদি নিজের কপালে নিজেই একটা থাপ্পড় মারল। এই শুভ্র ভাইয়ের সে স্বপ্নে কি না কি বানিয়ে ফেলছিল। হৃদি কয়েক সেকেন্ড নিজেকে সামনে নিল। বুক ভরে একটা লম্বা শ্বাস নিয়ে সব আজেবাজে চিন্তা ঝেড়ে ফেলে একদম স্বাভাবিক হওয়ার অভিনয় করল। তারপর দরজার দিকে একদম এগিয়ে বিনীতভাবে বলল, মে আই কাম স্যার? শুভ্রের লেকচার থামিয়ে ধীরস্থিরভাবে দরজার দিকে তাকালো। শুভ্রের সেই তীক্ষ্ণ চাহনি হৃদির শরীরের ভেতর দিয়ে যেন তীরের মতো বিঁধে গেল। শুভ্র বাম হাতের কবজিটা উল্টে ঘড়ির দিকে এক পলক তাকালো। তার চোয়াল শক্ত হয়ে এলো। ক্লাসের পিনপতন নীরবতার মাঝে তার গম্ভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো, কয়টা বাজে? হৃদি কোনো উত্তর দিতে পারল না। স্লেপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সে জানে সে দেরি করে এসেছে। শুভ্র হৃদির নীরবতা দেখে এবার আরো কঠোর গলায় ধমক দিয়ে বলল, মিস তাসনিন রিদিকা, আমি কি আপনাকে কোনো প্রশ্ন করেছি? কানে যায়নি আপনার? হৃদি এবার মিনমিন করে অপরাধীর মতো বলল, সরি স্যার, আজ একটু দেরি হয়ে গেছে। শুভ্র হাতের মার্কারটা ডেস্কে সজোরে রেখে সোজা হয়ে দাঁড়ালো। একজন প্রফেশনাল লেকচারের মতো তীক্ষ্ণ আর কর্তৃত্বপূর্ণ গলায় বলল, লেকচার শুরু হওয়ার 20 মিনিট পর ক্লাসে আসাটা আপনার কাছে স্টেপ একটু দেরি? ডিসিপ্লিন সম্পর্কে আপনার ধারণা কি? এতটাই নড়বড়ে? দরজার ওখানেই কান ধরে দাঁড়িয়ে থাকুন। হৃদি অপমানে আর বিস্ময়ে হা হয়ে গেল। ক্লাসের সবার সামনে আবার এমন শাস্তি। সে আমতামতা করে প্রতিবাদ জানাতে চাইল। স্যার বললাম তো দেরি হয়ে গেছে, মানে পরিস্থিতিটা। শুভ্র হাত তুলে তাকে থামিয়ে দিল। তার চোখ মুখে কোনো দয়া বা প্রশ্রয় নেই। অত্যন্ত রুক্ষ স্বরে সে আদেশ দিল, আই অ্যাম নট ইন্টারেস্টেড ইন ইয়োর চাইল্ডিশ এক্সকিউজেস। আপনার ব্যক্তিগত গাফিলতি আমার ক্লাসে চলবে না। দিস ইজ এ রেপুটেড মডেল কলেজ, নট এ কিন্ডারগার্টেন। আই সেড হোল্ড ইয়োর ইয়ার্স অ্যান্ড স্ট্যান্ড দেয়ার রাইট নাও। হৃদি বুঝলো আজ শুভ্র কোনো ছাড় দেবে না। স্বপ্নের সেই রোমান্টিক মানুষটা আর বাস্তবের এই জল্লাদ টিচারের মধ্যে আসমান জমিন তফাৎ। হৃদি আর কথা না বাড়িয়ে সবার সামনে মাথা নিচু করে কান ধরল। লজ্জায় আর রাগে তার গাল দুটো লাল হয়ে উঠল। ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই শুভ্রর ডায়েরিটা বগলে চেপে গটগট করে বেরিয়ে গেল। একবারও পেছনের দিকে ফিরে তাকালো না। হৃদি যেন খাঁচা থেকে ছাড়া পাওয়া পাখির মতো ধপ করে শুভ্রার পাশে গিয়ে বসে পড়ল। তার মুখটা রাগে লাল হয়ে আছে।
ফিসফিস করে সে শুভ্রকে যাচ্ছে তাই গালি দিতে শুরু করলো। অমানুষ একটা, কি ভেবেছে ও নিজেকে? সামান্য 5-10 মিনিটের জন্য ক্লাসের সবার সামনে আগে কান ধরিয়ে রাখলো। খবিশ কোথাকার, ভালোবাসি বলে যা ইচ্ছে তাই শাস্তি দেয়। দেখিস আমিও একদিন শাস্তি দিমু, সেদিন কাঁদবিস শালা আমার জন্য। এদিকে করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে শুভ্রের ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। দিদির ওই অসহায় মুখ আর রাগী চাহনিটা মনে পড়তেই তার কঠোরতা যেন এক নিমিষেই কোরফুলের মতো উড়ে গেল। শুভ্র মৃদু হেসে বিড়বিড় করল। পাগলি একটা। কিছুক্ষণ পর ক্লাসে প্রিন্সিপাল স্যার ঢুকলেন। পিনপতন নীরবতার মাঝে তিনি ঘোষণা করলেন যে প্রতি বছরের মতো এবারও কলেজে বার্ষিক সাংস্কৃতিক ও বসন্ত উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। সপ্তাহব্যাপী এই উৎসবে নাচ, গান, নাটক আর আবৃত্তি থেকে শুরু করে নানা ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হবে। এই উৎসব আমাদের কলেজের ঐতিহ্য। আমি চাই প্রত্যেকে কোনো না কোনো ইভেন্টে অংশগ্রহণ করো। কার কী প্রতিভা আছে সেটা দেখানোর এটাই সুযোগ। মনিটর সবার নাম একটা লিস্টে লিখে আজ বিকেলের মধ্যে আমার টেবিলে দিয়ে দাও। প্রিন্সিপাল স্যার চলে যেতেই ক্লাসে শোরগোল শুরু হয়ে গেল। শুভ্রা হৃদির কোনোইতে একটা ধাক্কা দিয়ে ফিসফিস করে বলল, কি রে দিদি, তুই তো খুব সুন্দর গান করিস, এবার কিন্তু নাম লেখাতে হবে। কে জানে, হয়তো বিচারকের আসনে শুভ্র ভাইও থাকতে পারে। শুভ্রের নাম শুনেই হৃদি আবার খেপে গেল। ও যদি বিচারক হয় তবে আমি স্টেজে উঠে গান গাইবো না, বরং ওর ওপর দিয়ে স্টিম রোলার চালিয়ে দিব। শুভ্রা হৃদির রাগী চেহারার দিকে তাকে মুস্কি হেসে টিপকিনি কেটে বলল, ইস, আমার ভাইয়ের উপর তোর এত রাগ কেন রে? ভাইয়া তো শুধু তোকে ডিসিপ্লিন শেখাতে চেয়েছিল। হৃদি এবার যেন ফেটে পড়ল। হাত পা নেড়ে চোখ মুখ কুঁচকে সে রীতিমতো শুভ্রের নামে নালিশ করতে শুরু করলো। দেখিস না, খালি উঠতে বসতে ধমক, তার উপর সামান্য একটু ভুলের জন্য ক্লাসের সামনে শাস্তি দিতেও 1 সেকেন্ডে বুক কাঁপলো না ওর। আরে বাবা, ওকে ভুল করে টিচার না বানিয়ে দিয়ে যদি আদালতের জজ বানানো হতো তবে তো রক্ষে ছিল না। অপরাধীরা আর জন্মেও মনে হয় এই পৃথিবী চাক্ষুষ করতে পারতো না। জেলের ঘানি টানতে টানতে হাড় গোড় সব পপেট হয়ে যেত। আর ওর সামনে কেউ যদি ভুলেও টু শব্দ করতো তবে তো নির্ঘাত ফাঁসির আগে 4 বার কান ধরিয়ে উঠবোস করাতো। হৃদির এই কথা বলার স্টাইল দেখে শুভ্রা হেসেই অস্থির। হৃদি তখনও থামছে না, গড়গড় করতে করতে বলল, তোর ভাই তো মানুষ না, ও হলো জ্যান্ত একখানা ডিসিপ্লিন মেশিন। চার্জ ফুরিয়ে গেলে মনে হয় ধমক দিয়ে চার্জ বাড়িয়ে নে। জাস্ট ভাব, জজ সাহেবের চেয়ারে বসেও গম্ভীর মুখে বলছে, অর্ডার অর্ডার। আসামি কেন 10 মিনিট দেরিতে কাঠগড়ায় দাঁড়িয়েছে, কাঠগড়াতেই ওকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখা হোক। উফ, কি জঘন্য চিন্তা। কেটে গেল কিছুদিন। এই কয়েকদিন যেন হৃদির জীবনের সবচেয়ে কষ্টের সময় ছিল। শুভ্র এক মুহূর্তের জন্য হৃদিকে ছাড় দেয়নি। হৃদি সামান্য একটু কলম ফেললে বা খাতার পাতা উল্টাতে দেরি করলে শুভ্র যেন উৎপেতে থাকতো ওকে শাস্তি দেওয়ার জন্য। শুভ্রের তো এটা নেশা হয়ে দাঁড়িয়েছে। হৃদিকে রাগালে ওর চোখের সেই আগুনের ফুলকি দেখতে ওর দারুণ লাগে। ওইদিকে হৃদিরও মনে মনে শুভ্রের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলে গালি দিতে দিতে রাগ এতই চরমে উঠে যে হৃদি ভুলেই যায় সে নিজেও কোনো না কোনোভাবে শুভ্রের ওই একই গোষ্ঠীর অংশ। আজ কলেজে সেই বহুল প্রতীক্ষিত বসন্ত উৎসব। হৃদিদের বাড়িতে সকাল থেকেই শ্বাস শুভ্রা, রিয়া, ভাবনা আর মিথি সবাই হাজির। সবার পরনে বাসন্তী আর যার যার পছন্দের রঙের শাড়ি। ওরা সবাই মিলে হৃদিকে চেপে ধরেছে শাড়ি পরার জন্য, কিন্তু হৃদি অনড়। ওর শাড়ির কথা মনে হলেই শুভ্রের সেই কাক জেব্রার অপমানের কথা মনে পড়ে যায় আর গা রিরি করে ওঠে। কিন্তু রিয়ারাও দোমার পাত্র নয়। রিয়া মুখটা বাংলার পাঁচের মতো করে ইমোশনাল ব্ল্যাকমেল শুরু করলো। দেখ হৃদি, তুই যদি আজ শাড়ি না পরিস তবে আমরাও এখনই সব খুলে ফেলবো। আমরা এত শখ করে এই সাজটা দিয়েছি, তোর জন্য যদি আমাদের সব মাটি হয় তবে আমরা খুব কষ্ট পাবো রে। ভাবনা পাশ থেকে ফোরন কাটলো। একদম,
নিজের বান্ধবীদের এইটুকু আবদার রাখতে পারবে না? এত সব ইমোশনাল ড্রামার সামনে রীতি আর টিকতে পারল না। হার মেনে সে আলমারি থেকে শুভ্রের দেওয়া সেই নীল রঙের জর্জেট শাড়িটা বের করলো। ভাবনা খুব যত্ন করে হৃদিকে শাড়িটা পরিয়ে দিল। কুচিগুলো এমন নিখুঁতভাবে বসালো যে হৃদির ছিপছিপে গঠনে শাড়িটা যেন লেপ্টে রইল। রিয়া হৃদির ঘন কালো চুলগুলো ব্রাশ করে পিঠের উপর ছেড়ে দিল। সেই চুল অবনীলায় ওর হাঁটুর নিচে নেমে এলো। শুভ্রা এবার হৃদির মেকআপের দায়িত্ব নিল। একদম হালকা টাচ আপ গালে স্লাইট ব্রাশ আর চোখে ঘন করে কাজল লেপে দিল। সব শেষে হৃদি যখন আয়নার সামনে দাঁড়ালো, নিজের প্রতিবিম্ব দেখে সে নিজেই থমকে গেল। নীল শাড়ির সাথে রূপালি কাজ করা স্লিভলেস ব্লাউজ, কানে বড় ঝুমকা আর কপালে একটা ছোট্ট টিপ। খোলা চুলের মাঝখানে নীল শাড়ি পরা মেয়েটাকে কোনো মায়াবী নয়, বরং আকাশ থেকে নেমে আসা কোনো পরী মনে হচ্ছিল। শুভ্রা হৃদির চিবুক ছুঁয়ে বলল, আজ আমাদের এই নীলপরীকে দেখে কার যে হার্টবিট বন্ধ হবে তা শুধু আল্লাহই জানে। হৃদি আয়নায় নিজেকে দেখছিল আর ভাবছিল, সেই খবিশ শুভ্র ভাই কি আজকেও তাকে কাক বলবে? সবশেষে চার মূর্তির এই রূপসী বাহিনী বাড়ি থেকে বেরিয়ে কলেজের গেটে পা রাখল। নীল শাড়িতে হৃদি যখন ধীর পায়ে কলেজের মেন গেট দিয়ে ঢুকলো, মনে হলো পুরো ক্যাম্পাসের বাতাসের গতি যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। গেটে দাঁড়িয়ে থাকা সিনিয়র জুনিয়র সব ছেলের চোখ তখন হৃদির উপর আঠার মতো আটকে গেছে। কেউ হা করে তাকিয়ে আছে, কেউ বা নিজের মধ্যে কনুই দিয়ে গুঁতো মারছে। সারা কলেজ আজ রঙিন সাজে সেজেছে। চারপাশে উজ্জ্বল আলো, ছাত্রছাত্রীদের আড্ডা আর হাসাহাসিতে মুখরিত চারপাশ। ঠিক তখনই পার্কিং এরিয়া দিয়ে কলেজের ভেতরে ঢুকলো শুভ্র। আজ সে কোনো লেকচারার নয়, যেন কোনো হাই প্রোফাইল সিনেমার হিরো সেট থেকে সরাসরি উঠে এসেছে। শুভ্রের পরনে আজ কুচকুচে কালো রঙের একটা প্রিমিয়ার কটন পাঞ্জাবি, যার হাতাগুলো কোনোই পর্যন্ত ফোল্ড করা, সাদা ফিটিং জিন্স আর পায়ে ব্রাউন লেদার শু। বা হাতে সেই পরিচিত ঘড়ি নেই, আজ জায়গাটা করে নিয়েছে একটা দামি স্মার্ট ওয়াচ। চুলগুলো জেল দিয়ে নিপুণভাবে স্পাইক করে সেট করা, আর চোখে দামি ব্ল্যাক সানগ্লাস। শুভ্র যখন সানগ্লাসটা খুলে পকেটে রাখলো, তখন ওর ধারালো চাহনি আর সুঠাম দেহের বলিষ্ঠতা দেখে অনেক মেয়ের হার্টবিট যেন মিস হয়ে গেল। কলেজের অর্ধেকের বেশি মেয়ে তো অনেক আগে থেকেই ওর উপর ক্রাশ খেয়ে বসে আছে। আর আজ এই সাজ দেখে মনে হচ্ছে তারা নতুন করে প্রেমে পড়ার সিরিয়াল দিচ্ছে। কিন্তু শুভ্রের সেই বিধ্বসী রাগ আর গম্ভীর ব্যক্তিত্বের কথা ভেবে কেউ টু শব্দ করার সাহস পাচ্ছে না। ও যেন এক মূর্তৈমান রহস্য, যার আভিজাত্য সবাই মুগ্ধ, কিন্তু ব্যক্তিত্বে সবাই তটস্থ। শুভ্র পকেট থেকে ফোনটা বের করে ঈশানকে কল করলো। ফোনটা কানে চেপে গম্ভীর মুখে কথা বলতে বলতে সে টিচারের জন্য নির্ধারিত ভিআইপি প্যান্ডেলের দিকে এগিয়ে যেতে লাগলো। শুভ্র যখন লম্বা কদমে হেঁটে যাচ্ছিল, অনেক মেয়ে তখন হাঁ করে ওর দিকে তাকিয়েছিল। কেউ হয়তো ফিসফিস করে বলছিল, উফ, শুভ্র স্যার আজ কি যে ড্যাশিং লাগছে। আবার কেউ স্লেপ ওর ব্যক্তিত্বে মোহিত হয়ে পলকহীন তাকিয়ে রইল। কিন্তু শুভ্রের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে ঈশানকে দ্রুত কলেজে চলে আসতে বলে ফোনটা পকেটে ঢুকিয়ে সোজা নিজের আসনে গিয়ে বসে পড়ল। এদিকে হৃদিরা বসার স্টেজে পৌঁছে গেছে। চার বান্ধবী মিলে আড্ডায় মশগুল হলেও হৃদির মনটা কেমন জানি কুডাকছে। অনুষ্ঠান শুরু হতে আর মাত্র কয়েক মিনিট বাকি। এর মধ্যে ঈশান কলেজে এসে পৌঁছালো। ঈশানও আজ কালো পাঞ্জাবিতে বেশ জমকালো সাজে সেজেছে। ওকে আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। ঈশান এসে সরাসরি শুভ্রের পাশের চেয়ারে বসলো। দু বন্ধু আভিজাত্য যেন পুরো স্টেজ কাঁপিয়ে দিচ্ছে। ধীরে ধীরে অনুষ্ঠানের পর্দা উঠল। নাচ, আবৃত্তি আর ছোট নাটকের পর্বগুলো একে একে শেষ হলো। দর্শকরা করতালিতে মেতে আছে। যখন গানের পর্ব শুরু হলো, তখন হঠাৎ মাইকে স্পষ্ট স্বরে ঘোষণা করা হলো, এবার আমাদের মঞ্চ মাতাতে আসছে তাসনিম হৃদিকা। নামটা শুনে হৃদিকার বুকটা ধক করে উঠল।
হাত পা যেন বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। সেদিন শুভ্রা আর রিয়া জোর করে ওর নামটা দিয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু এখন এই হাজারো মানুষের সামনে স্টেজে উঠতে গিয়েও ওর কলিজা শুকিয়ে যাচ্ছে। ও গান শিখেছে ঠিকই, ওর গলার চমৎকার, কিন্তু এই মুহূর্তে ওর মনে হচ্ছে ও এক লাইনও গাইতে পারবে না। রিধি একদম আড়ষ্ট হয়ে বসে আছে দেখে শুভ্রা আবার তাগাদা দিয়ে বলল। কি রে, কি হলো জানা? রিধি আমতামতা করে কাঁপা গলায় বলল। আমার খুব ভয় করছে রে, এত মানুষের সামনে যদি ভুল করে ফেলি। রিয়া ওর হাতটা শক্ত করে চেপে ধরে সাহস জুগিয়ে বলল। আরে কিচ্ছু হবে না, তুই জাস্ট স্টেজে গিয়ে মাইক্রোফোনটা হাতে নিবি আর সব ভুলে চোখ বন্ধ করে গেয়ে উঠবি, তুই পারবি, যা। বন্ধুত্বের ঠেলায় আর ইমোশনাল সাপোর্টে রিধি কোনো মতে নিজেকে সামলে নিয়ে ধীর পায়ে মঞ্চে উঠে এলো। তখন শুভ্রের ধ্যান ফোন স্ক্রিনে, সে নিচু হয়ে এক মনে ফোন টিপছিল। রিধি কাঁপতে কাঁপতে স্ট্যান্ড থেকে মাইক্রোফোনটা হাতে নিল। কয়েক সেকেন্ড গভীর শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো সে। তারপর চারপাশে সব কোলাহল ছাপিয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করে সুরের মুচ্ছায় গেয়ে উঠল। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন। এত মধুর আর মায়াবী চিকন কণ্ঠটা কানে যেতেই শুভ্র ঝড়ের গতিতে মঞ্চের দিকে তাকালো। আর তাকাতেই তার পৃথিবীটা যেন এই এক মুহূর্তেই স্থির হয়ে গেল। স্টেজে দাঁড়িয়ে নীল শাড়ি পরা এক অপরূপা বালিকা, যার চোখ দুটো বন্ধ, বাতাসে অবাধ্য চুলগুলো অবনীলায় উঠছে আর ঠোঁট দুটো গানের ছন্দে কাঁপছে। শুভ্রের বুকের ভেতরটা যেন উল্টা পাল্টা হয়ে গেল। এই কি সেই চঞ্চল হৃদি যাকে সে উঠতে বসতে ধমক দেয়? নীল শাড়িতে ওকে আজ বাস্তবে কোনো পরী ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। শুভ্রের হৃদস্পন্দন হু হু করে বেড়ে গেল। সে পৃথিবীর সব কিছু ভুলে গিয়ে অপলক দৃষ্টিতে হৃদির দিকে তাকিয়ে রইল। এদিকে হৃদি নিজের গানের জগতে ডুবে গিয়ে গেয়ে চলল। এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা। একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ, তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন। গানের শেষ রেসটুকু বাতাসে মিশেই যেতেই পুরো অডিটোরিয়াম করতালিতে ফেটে পড়ল। হৃদি আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকার সাহস পেল না। দ্রুত মাইক্রোফোনটা সেন্টারে রেখে প্রায় দৌড়ে স্টেজ থেকে নেমে এলো। বুকের ভেতরটা যেন আস্ত একটা ড্রাম সেট হয়ে বাজছে। সে ভিড় এড়িয়ে সোজা কলেজের করিডোর দিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। আয়নার সামনে দাঁড়িয়ে হৃদি হাঁপাচ্ছিল। নিজের এলোমেলো হয়ে যাওয়া চুলগুলো আর নীল শাড়ির কুচিগুলো ঠিকঠাক করে নিল। নিজেকে সামলে নিয়ে হৃদি যেই না বের হতে যাবে অমনি ঘটল সেই অঘটন। হঠাৎ করে ওর বাঁ হাতে কেউ একজন লোহার মতো শক্ত কবজিতে টান দিল। হৃদি কিছু বুঝে ওঠার আগেই এক জোড়া শক্তিশালী হাত ওকে সজোরে দেওয়ালের সাথে চেপে ধরল। আতঙ্কে আর বিস্ময়ে হৃদি চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল। কয়েক সেকেন্ড কাটলো পিনপতন নিস্তব্ধতায়। হৃদি অনুভব করলো ওর মুখের খুব কাছে কারো তপ্ত নিঃশ্বাস পড়ছে। গায়ে সেই পরিচিত পারফিউমের ঘ্রাণটা নাকে আসতে হৃদি ধীরে ধীরে চোখ মেলল। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা আর কেউই নয়, স্বয়ং শুভ্র। শুভ্রের চোখে আজ সেই কোরাল লেকচারেলের শাসন নেই, বরং সেখানে এক অদ্ভুত ঘোর লাগা নেশাতুর দৃষ্টি। সে অপলক চেয়ে আছে হৃদির দিকে। হৃদির মনে হলো শুভ্রের ওই চোখের বনিতে সে যেন ডুবে যাচ্ছে। শুভ্রের এক হাত হৃদির ঠিক পাশের দেওয়ালে শক্ত করে চেপে ধরা, আর অন্য হাত দিয়ে সে হৃদির কবজিটা মুঠোর ভেতর বন্দি করে রেখেছে। দুজনের নিঃশ্বাস একে অপরের উপর আছড়ে পড়ছে।
শুভ্রের দীর্ঘশ্বাসের উত্তাপ হৃদির কপালে আর চিবুকের কাঁপন ধরিয়ে দিচ্ছে। শুভ্র হৃদির চোখের গভীরে এমনভাবে তাকিয়ে আছে যেন সে হৃদির হৃদস্পন্দনের প্রতিটি শব্দ শুনতে পাচ্ছে। হৃদি এই ঘোর লাগা দৃষ্টির সামনে অসহায় হয়ে কাঁপতে লাগলো। শুভ্র আরও একটু ঝুঁকে এলো, ওর ঠোঁটের আর হৃদির কপালের দূরত্ব মাত্র কয়েক ইঞ্চি। শুভ্র একদম নিচু খসখসে গলায় প্রশ্ন করল,